কল্পনা করুন আপনি আপনার পরিবারের সাথে একটি বোটে চেপে সমুদ্রের ছুটি কাটাতে গেছেন। চারিদিকে দূর দূরান্ত পর্যন্ত জল আর শুধু জল, এবং সবকিছু স্বাভাবিক দেখাচ্ছে। কিন্তু তখনই এক মুহূর্তে সবকিছুই পাল্টে যায়। হঠাৎ করে সমুদ্রের জল অদ্ভুতভাবে কোথাও চড়ে যায় এবং আপনি সমুদ্রের তলদেশের সারফেসে আটকে পড়েন। এমন পরিস্থিতিতে আপনার মনে অনেক রকমের প্রশ্ন আসবে, যেমন সমুদ্রের সব জল কোথায় গেল? এই জল কি আবার ফিরে আসবে? এবং এই রকম অদ্ভুত ঘটনা কেন ঘটল? তো চলুন আর সময় নষ্ট না করে এই সমস্ত প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক। গল্পের শুরুতে আমরা একটি পরিবারকে দেখি যারা একটি বোটে ক্যারিবিয়ান মহাসাগরের মাঝখানে রয়েছে। তারা ছুটি কাটানোর জন্য এখানে এসেছে। এই পরিবারের ছেলে বেনের জন্মদিন, তাই পুরো পরিবার মিলেই এই সমুদ্রের মাঝেই ছেলেটির জন্মদিন উদযাপন করতে এসেছে, এবং এই সুন্দর মুহূর্তটিকে উপভোগ করার জন্যই পুরো ফ্যামিলি এখানে ছুটি কাটাচ্ছে। কিন্তু তারা জানত না যে এই আনন্দ শুধুমাত্র কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ সবকিছুই স্বাভাবিক চলছিল। যখন তারা সবাই সমুদ্রের সুন্দর দৃশ্য উপভোগ করছিল, তখন বেনের মা সমুদ্রে সাঁতার কাটার জন্য ঝাঁপ দেয়। এদিকে বেন এবং তার বাবা মাছ ধরার কাজেই ব্যস্ত ছিল। কিন্তু ঠিক তখনই হঠাৎ করেই বেনের মা জুলিয়া সমুদ্রে এমন কিছু অনুভব করল, যেন কোনো বড় জিনিস তার চারিপাশে চক্কর কাটছে। যখন তিনি এদিক ওদিক দেখার চেষ্টা করে, তখন সে কিছুই দেখতে পায় না। কিন্তু ঠিক তখনই হঠাৎ করে কেউ তাকে সমুদ্রের নিচে টানার চেষ্টা করে, এবং একই সাথে তাদের বোটে থাকা কম্পাসটি দ্রুত এদিক ওদিক ওদিক ঘুরতে থাকে, যেন কিছু বড় ঘটনা ঘটতে চলেছে এবং আবহাওয়ায় পরিবর্তন হচ্ছে। বেন এবং টম এই পরিবর্তিত আবহাওয়া ভালোভাবে বুঝতে পারে না, কারণ তারা মাছ ধরতেই ব্যস্ত ছিল। অন্যদিকে জুলিয়া দেখে যে সে তার বোটের থেকে কয়েক সেকেন্ডের মধ্যেই অনেক দূরে চলে এসেছে, এবং সে ধীরে ধীরে ডুবেও যাচ্ছে। জুলিয়া নিজেকে বাঁচাতে টমকে জোরে জোরে ডাকতে শুরু করে, কিন্তু জুলিয়া বোট থেকে অনেক দূরে থাকায় তার দিকে কারো নজর যায় না। এবং এখানেই জুলিয়া অনুভব করে যে সমুদ্রের জল দ্রুত পিছনের দিকে সরে যাচ্ছে। জুলিয়া তার মেয়ে ক্যাসিকে ডাকতে শুরু করে, কিন্তু ক্যাসি হেডফোন লাগিয়ে রোদে শুয়ে গান শুনছিল। বেন, ক্যাসি এবং টম একেবারেই জানত না যে জুলিয়া সাঁতার কাটার জন্য সমুদ্রে নেমেছে। জুলিয়া ধীরে ধীরে তাদের থেকে আরও দূরে সরে যেতে থাকে। কিন্তু তখনই সৌভাগ্যক্রমে টম জুলিয়ার সামান্য আওয়াজ শুনতে পায়, এবং সে জুলিয়াকে দেখতে পায়, যার ফলে টম তাকে বাঁচানোর জন্য দ্রুত জলে ঝাঁপ দেয়। অন্যদিকে বেন বোটের ইঞ্জিন চালু করে তাদের দিকেই নিয়ে যায় বোটটিকে। সৌভাগ্যক্রমে টম জুলিয়াকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। যখন তারা বোটের কাছাকাছি পৌঁছায়, তখন বেন এবং ক্যাসি দুজনকেই বোটের উপরে টেনে তোলে, এবং এইভাবেই জুলিয়ার জীবন বেঁচে যায়। এখন বোটের টম তার মেয়ে ক্যাসির উপর প্রচণ্ড রেগে যায়। সে বলে, তোমার মনোযোগ কোথায় ছিল? আমি তোমাকে বলেছিলাম যে তোমার মা সমুদ্রে সাঁতার কাটতে নামবে, তখন তোমাকে তার উপর নজর রাখতে হবে। ক্যাসি তার ভুল স্বীকার করে এবং ক্ষমা চায়। সে বলে, আমি হেডফোন পরেছিলাম, তাই শুনতে পাইনি। তো যাই হোক, এখন জুলিয়া সুরক্ষিত ছিল। টম পরিষ্কার সবাইকে জানিয়ে দেয়, এখন থেকে কেউ না বলে সাঁতার কাটতে যাবে না, এবং যদি কেউ যায়ও তবে প্রথমে কাউকে না কাউকে জানাবে। সবাই টমের কথা শুনে রাজি হয়। ধীরে ধীরে দিন গড়িয়ে রাত নেমে আসে, তাই তারা সবাই মিলে বেনের জন্মদিন উদযাপনের জন্য প্রস্তুতি নিতে থাকে। রাতে বেনের জন্মদিন উদযাপনের পর ক্যাসির বয়ফ্রেন্ড ভিডিও কল করে। ক্যাসি তাকে বলে যে তারা সবাই বোটে খুবই আনন্দ করছে, কিন্তু তার বয়ফ্রেন্ড ক্যাসিকে বলে যে তোমাদের সবারই তাড়াতাড়ি ফিরে আসা উচিত, কারণ টিভিতে দেখাচ্ছে যে খুব বড় কিছু ঘটতে চলেছে, যা পুরো পৃথিবীতে প্রথমবার ঘটবে। এটি শুনেই ক্যাসি লক্ষ্য করে যে তার বয়ফ্রেন্ডের পিছনে শহরে একটি বিশাল বড় ঝড় আসছে। এটি দেখে সে ভয় পেয়ে যায়, কারণ সেই সময় তারা একেবারেই নিরাপদ জায়গায় ছিল না। সে তার সাথে আরও কথা বলতে চাইছিল, কিন্তু ঠিক তখনই হঠাৎ তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ক্যাসি এই কথাটি তার বাবা মাকে জানায়, যার ফলে তারা দ্রুত তাদের বোটের সেফটি চেক করতে শুরু করে। ভালো করে দেখার পর লক্ষ্য করে যে তাদের বোটের চারিপাশে অনেকগুলি তিমি এবং শার্ক মাছ ঘোরাঘুরি করছে। অথচ সাধারণত এই অঞ্চলে তিমি বা শার্ক মাছ একেবারেই পাওয়া যায় না। তবে টম একজন ওশান এক্সপ্লোরার ছিল,
তাই সে জানত যে তিমি বা শার্ক মাছ কোনো বড়সড় ঝড় বা প্রাকৃতিক দুর্যোগের আগেই এই রকমভাবে আচরণ করে। এই ভয়ানক ঝড়ের আন্দাজ তারা আগেই পেয়ে যায়। তবে এখান থেকে বেরোতে হলে তাদের আগে শার্ক মাছদের সাথে মোকাবেলা করতে হবে। এই কথা বলতে না বলতেই ঠিক তখনই তাদের বোটের নিচে কোনো একটা জোরদার ধাক্কা লাগে। তারা সবাই তো ঘাবড়ে যায়। টম বুঝতে পারে যে বোটের নিচের অংশে কোন একটি বড়সড় প্রাণী ধাক্কা মেরেছে। সেটা দেখার জন্য সে জলের নিচে ঝাঁপ দেয়। সে দেখে যে বোটের নিচে খুব বড় একটি ডেন্ট তৈরি হয়েছে, যা অবশ্যই কোনো বড়সড় শার্কের ধাক্কায় হয়েছে। এটা দেখার পর যখন সে উপরে উঠে আসে, তখন তার কাঁধে একটি খুব বড় আঘাত ছিল, কারণ এটি ছোট্ট শার্ক তাকে কামড়ে দিয়েছিল। এটি দেখে জুলিয়া তার ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দেয়। এখানে টম তার পরিবারকে জানায় যে শার্ক মাছের দেওয়া এই ডেন্টের কারণে বোটের ইঞ্জিন খারাপ হয়ে গেছে। ইঞ্জিন চালু করতে গেলে সেটি এখন আরও খারাপ হয়ে পড়বে। এখন আমরা আর বোটকে এগিয়ে নিয়ে যেতে পারব না। যার ফলে তারা এই সমুদ্রের মাঝেই আটকে পড়ে। তবে এখন তাদের কাছে শুধু একটিই পরিকল্পনা ছিল, যে তারা সাহায্যের জন্য কাউকে ডাকবে। কিন্তু যখন ক্যাসি বাইরে সাহায্যের জন্য কল করার জন্য আসে, তখন কোনো রকম সিগন্যাল পায় না। তাদের বোটের রেডিও কোনো সিগন্যাল ধরতেই পারছিল না, যার ফলে তারা আরও চিন্তিত হয়ে পড়ে যে হঠাৎ করে সবকিছু কেন বন্ধ হয়ে গেল। এখন এই কঠিন সময় বেঁচে থাকতে হলে তাদেরকে অপেক্ষায় করতে হবে। টম কতটুকু খাবার এবং পানীয় জল আছে সেটা দেখে। তাদের কাছে শুধুমাত্র 4 দিনের খাবার ছিল এবং আর কিছুই ছিল না। কিন্তু বেঁচে থাকার আশা ছিল তাদের মধ্যে, কারণ তাদের ছোট্ট বোটটি যেখানে ছিল সেটা একটি শিপিং রুটে ছিল। এখান দিয়ে প্রায় প্রায় অনেক জাহাজ যেত, তাই কোন না কোনো জাহাজ তাদেরকে অবশ্যই দেখতে পাবে। তারাই তাদেরকে এখান থেকে উদ্ধার করবে। এখন তাদের এইসব কথা বলার মাঝেই বাইরে থেকে একটি জোরদার আওয়াজ শুনতে পায় তারা। যখন তারা বাইরে গিয়ে দেখে, তখন একটি বড় উল্কা তাদের দিকে আসতে দেখে। সেটি তাদের বোটের দিকে ছুটে আসছিল। এটা দেখে বাঁচার জন্য টম তাড়াতাড়ি তার বোটের অকেজো ইঞ্জিনই চালু করে দেয়। কিন্তু সে জানত যে ইঞ্জিন চালু করলে সেটি খারাপ হয়ে যাবে, এবং সেটাই হয়। ইঞ্জিনটা কিছুটা চলেই বন্ধ হয়ে যায়। তবে যদি সে ইঞ্জিন চালু না করে বোটটিকে এগিয়ে না নিয়ে যেত, তবে সেটি সরাসরি তাদের সাথে ধাক্কা লেগে যেত। টম দেখে আকাশ থেকে পড়া বস্তুটি আসল একটি স্যাটেলাইট ছিল, আর এই কারণেই হঠাৎ রেডিও এবং টেলিফোনের সিগন্যালগুলি কাজ করা বন্ধ করে দিয়েছিল। তারা সবাই এই দুর্ঘটনা থেকে পুরোপুরি সামলে উঠতে না উঠতেই ঠিক তখনই আরেকটি উল্কা তাদের দিকে আসতে শুরু করে। এখন নিজেদেরকে বাঁচানোর জন্য তারা আর কিছু করতে পারে না। এই কারণে তারা বোটের নিচে গিয়ে লাইফ জ্যাকেট পরে নেয়, যাতে বোট উল্টে গেলেও তারা সবাই জলে ডুবে না যায়। যখন তারা বোটের ভিতরে ছিল, তখন বোট খুব জোরে জোরে দুলতে শুরু করে। তারা সবাই বুঝতে পারে এবার তারা আর বাঁচবে না। তখনই হঠাৎ তারা একটি জোরদার আওয়াজ শুনতে পায় এবং তারা সবাই জ্ঞান হারায়। যখন তাদের জ্ঞান ফিরে আসে, তখন তারা দেখে যে তারা জীবিত আছে, যদিও তাদের ছোটখাটো আঘাত লেগেছিল। তবে অবাক করার বিষয় ছিল, তাদের বোটের ভিতরে অনেক ছোট বড় ফুটো তৈরি হয়েছিল, কিন্তু সেই ফুটো দিয়ে জল ভিতরে আসছিল না। এটা দেখে যখন এই পুরো পরিবার তাদের বোটের থেকে বাইরে বেরিয়ে আসে, তখন বাইরের অবস্থা দেখে সবাই অবাক হয়ে যায়। তারা দেখে যে তাদের বোটের নিচে জলই নেই। তাদের বোটের আশেপাশের জমিতে মাছ পড়েছিল। তাদের বোট একটি জনশূন্য পাহাড়ি এলাকায় ছিল, যেন তারা অন্য কোনো জগতে এসে পড়েছে। এই জায়গাটি রাতারাতি পুরোপুরি পাল্টে গিয়েছিল। যেখানে কাল রাত পর্যন্ত জল ছিল, সেই জায়গাটি এখন উঁচু উঁচু পাহাড় এবং অনেক গর্ত দেখা যাচ্ছিল। তবে তারা খুব তাড়াতাড়ি ব্যাপারটি বুঝতে পারে। তারা কোনো মরুভূমিতে নয়, বরং তারা এখনও সমুদ্রের মাঝখানেই আছে। শুধু সমুদ্রের জল এখান থেকে কোনো অন্য জায়গায় চলে গেছে। টম তাড়াতাড়ি তার কম্পাস বের করে এবং দিক দেখতে শুরু করে। কিছুক্ষণ পর বুঝতে পারে যে এটি অবশ্যই পৃথিবীর প্রাকৃতিক কিছু গণ্ডগোলের কারণে হয়েছে। পৃথিবীর মেরুগুলি পাল্টে গেছে। উত্তর মেরুর জায়গায় দক্ষিণ মেরু চলে গেছে, আর দক্ষিণ মেরুর জায়গায় উত্তর মেরু চলে এসেছে। এই কারণেই আগে যেসব সমতল ভূমিতে লোক থাকত, সমুদ্রের জল সেখানে চলে গেছে।
এখন সমুদ্রের জায়গায় উঁচু উঁচু পাহাড় এবং ফাঁকা জায়গা তৈরি হয়েছে। এই বিষয়টি জানার পর তারা সবাই তো অবাক হয়ে যায়। টম তাদের আরও একটি ভয়ঙ্কর কথা বলে যে এই প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়তো সমতল ভূমিতে যত মানুষ ছিল এবং যার শহর ছিল সবগুলি ধ্বংস হয়ে গেছে। পুরো পৃথিবী থেকে মানবজাতি নিশ্চিহ্ন হয়ে গেছে। এটা শুনে ক্যাসি খুবই কষ্ট পায়। সে নিজেকে বোটের কেবিনে বন্ধ করে নেয়, কারণ তার বয়ফ্রেন্ড এখন আর এই দুনিয়াতে বেঁচে নেই। সে মারা গেছে। তবে বিপদ এখনও কাটেনি। কিছুক্ষণের মধ্যেই তারা এমন কিছু জানতে পারে যা তাদের হুঁশই উড়িয়ে দেবে। তো যাই হোক, এখন জুলিয়া এখানে বেঁচে থাকার খাবার সংগ্রহ করতে শুরু করে এবং বেন তার জন্মদিনের সমস্ত বেলুন আকাশে উড়িয়ে দেয়, যাতে যদি কেউ জীবিত থাকে তবে তারা তাদের কাছে এসে সাহায্য করতে পারবে এবং তারা সকলেই এই পরিস্থিতির মোকাবেলা করে এখান থেকে বেঁচে ফিরবে। এরপর টম রেডিওর মাধ্যমে কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করে, যদিও তার আশা ছিল না যে অন্য দিক থেকে কেউ উত্তর দেবে। কিন্তু আশ্চর্যজনকভাবে রেডিওতে সে কারোর কথা শুনতে পায়। এটি ছিল একজন ক্যাপ্টেন, যার নাম নাটো, এবং সমুদ্রের জল যে অন্য জায়গায় চলে গেছে সেটা সে জানত, কারণ সে টমের পরিবারের মতো একটি সাবমেরিনে ছিল। টম ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করে যে এখন এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত। ক্যাপ্টেন তাদের সবাইকে এমন একটি কথা বলে যা শুনে তাদের পায়ের নিচে থেকে মাটি সরে যায়। টমকে সে বলে যে পৃথিবীর যে মেরুগুলি পাল্টেছে সেগুলি প্রায় 1 সপ্তাহের মধ্যে আবার তাদের জায়গায় ফিরে আসবে, অর্থাৎ 1 সপ্তাহ পরে সমুদ্র আবার তার জায়গায় ফিরে আসবে এবং সেই সময় তার ঢেউ খুবই বিপজ্জনক হবে। ক্যাপ্টেন বলে, আমি তো সাবমেরিনের মাধ্যমে বেঁচে থাকতে পারব, কিন্তু তুমি তাড়াতাড়ি তোমার জন্য কোনো উঁচু জায়গা দেখো এবং সেখানে চলে যাও, কারণ সেখানে তোমাদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি হবে। এটা শুনেই জুলিয়া সাথে সাথেই তার ছেলেমেয়েকে প্রয়োজনীয় সকল জিনিস গুছিয়ে নিতে বলে। টম ক্যাপ্টেনের কাছে হাত জোড় করে বলে, তোমার সাবমেরিনের ভিতরে বেঁচে থাকার সম্ভাবনা বেশি, তাহলে কি তুমি আমার পরিবারকে বাঁচাবে? ক্যাপ্টেন বলে, অবশ্যই, আমি তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু আমার কাছে উপায় নেই, কারণ আমার সাবমেরিনের ভিতরে আমার একজন সাথী মারা গেছে এবং সাবমেরিনে শুধুমাত্র 2 জন লোকেরই জায়গা আছে। আমি শুধু একজন লোককেই রাখতে পারবো এখানে। টম ক্যাপ্টেনকে অনুরোধ করে, দয়া করে তুমি আমার 2 জন সন্তানকে বাঁচাও। এর বদলে আমি তোমাকে আমাদের কাছে থাকা 50 দিনের খাবার দিয়ে দেব। আর আমার বাচ্চারা খুবই ছোট, একজন মানুষের জায়গায় তারা ভালোভাবেই থাকতে পারবে। শেষমেশ ক্যাপ্টেন অনেক চিন্তাভাবনার পর তার কথা মেনে নেয় এবং ক্যাপ্টেন টমকে ম্যানুয়ালি ম্যাপের মাধ্যমে সে যে কোথায় আছে সেই লোকেশন বুঝিয়ে দেয়। এরপর টম সাবমেরিনের লোকেশন ম্যাপ অনুযায়ী খুঁজে ফেলে এবং তার স্ত্রীকে জানায় যে আমরা শুধুমাত্র 2 দিনের মধ্যে সেখানে পৌঁছে যাব, অর্থাৎ এই সমুদ্রের জল ফিরে আসার আগেই আমরা আমাদের সন্তানদের নিরাপদে সেখানে পৌঁছে দিতে পারব। আমরা না বাঁচলেও আমাদের ছেলেমেয়েকে আমরা অবশ্যই বাঁচাব। পরদিন সকালে পুরো পরিবার সাবমেরিনটিকে খোঁজার উদ্দেশ্যে প্রস্তুত হয়। তখন টম দেখে যে দূর থেকে একজন অদ্ভুত লোক তার সাথে কুকুর নিয়ে এদিকেই হেঁটে আসছে। টম দেখে লোকটি আহত, তাই টম তাকে সাহায্য করতে চাইছিল। সে জলের বোতল নিয়ে তার কাছে যায়। হয়তো সে তৃষ্ণায় আছে, তবে সেই লোকটি জল খাওয়ার পরেই তাকে ধন্যবাদ জানানোর পরিবর্তে উল্টে তার উপর আক্রমণ করে দেয়। লোকটি তার কাছে থাকা ছুরি দিয়ে টমকে বেশ কয়েকবার আঘাত করে মেরে ফেলে। এরপর সেই লোকটি জুলিয়ার দিকে এগোতে থাকে। তার স্বামীকে তো সে বাঁচাতে পারে না, কিন্তু দ্রুত সে বোটের ভিতরে গিয়ে কেবিনে তার 2 সন্তানকে লক্ষ্য করে দেয়। এরপর সে ক্যাসিকে একটি ফ্লেয়ার গান দিয়ে বলে, এটির ব্যবহার তখনই করবে যখন আমরা খুবই বিপদের মধ্যে থাকব। এটি বলার সাথে সাথে ইতিমধ্যে সেই লোকটি তাদের বোটে উঠে আসে। জুলিয়া বাঁচার জন্য বাথরুমের ভেতরে লুকিয়ে পড়ে। সেই ব্যক্তিটিকে দেখেই মানসিক রোগী মনে হচ্ছিল। সে বোটের ভেতরে ঢুকেই খাবার খুঁজতে শুরু করে এবং কিছুটা খাবার পেলে সেটি খেতে থাকে। সে এমনভাবে খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে যেন সে গত কয়েকদিন ধরে খিদেই ছিল। খাবার খাওয়ার পর যখন সে জুলিয়াকে খুঁজতে শুরু করে, আবার তখন সে সোজা কেবিনের দিকে যায়। কিন্তু কেবিনের থেকে আওয়াজ আসা সত্ত্বেও সেখানে কেউই ছিল না। আসলে জুলিয়া বুটের বড় একটি ফুটো দিয়ে বাইরে বেরিয়ে গিয়েছিল।
জুলিয়া চুপচাপ লুকিয়ে থাকে বাইরে। কিন্তু সেই লোকটির কুকুরটি জুলিয়াকে দেখে ঘেউ ঘেউ করতে শুরু করে। এখন বাধ্য হয়ে জুলিয়াকে সেই কুকুরটিকে চুপ করানোর জন্য তাকে মারতে হয় এবং সে নিজে বোটের নিচে লুকিয়ে থাকে, যার ফলে সে জুলিয়াকে খুঁজে তো পায় না। কিন্তু যখন সে বাইরে উকি মেরে তার কুকুরকে মৃত দেখে, তখন সে বুঝতে পারে যে জুলিয়া বোটের বাইরেই আছে। এখন যে সে তাকে ধরার জন্য বোটের নিচে নেমে আসে, জুলিয়া আবার বোটের উপরে উঠে যায়। বোটের সামনের কাজ ভেঙে সে ভিতরে ঢুকে পড়ে, কিন্তু শেষমেশ জুলিয়াকে ওই ব্যক্তিটি ধরে ফেলে। সে তাকে মেরে ফেলতে চাইছিল। প্রচণ্ড জোরে সে তার গলাটিকে চেপে ধরে। এখন সে কোনো মতে নিজেকে বাঁচানোর জন্য সেই খুনির সাথে লড়াই করতে শুরু করে। ক্যাসি কেবিনের ফাঁকা একটি অংশ দিয়েই সবকিছুই দেখছিল। হাতে তার ছিল ওই ফ্লেয়ার গানটি, যার ফলে সে সুযোগ বুঝেই ফ্লেয়ার গানটি চালিয়ে দেয়। লোকটি দূরে গিয়ে পড়ে, কিন্তু তার তেমন কিছু হয় না। শুধু তাদের এখান থেকে পালানোর কিছুটা সময় তারা পেয়ে যায়। কিন্তু তখনই বোটে আগুনও লেগে যায়। জুলিয়া তাড়াতাড়ি তার 2 সন্তানকে বাঁচানোর জন্য সেই বোট থেকে বাইরে বেরিয়ে আসে। বোট থেকে বেরোনোর সময় সেই খুনি আবারও তার উপর হামলা করে, কিন্তু এবার জুলিয়া তাকে লাথি মেরে পেছনে ফেলে দেয়। বাইরে আসার পর ক্যাসি এবং বেন তাদের বাবার মৃতদেহ দেখে কাঁদতে শুরু করে। তারা এইসবের একেবারেই আশা করেনি। তারা তো একটু ভালো সময় কাটানোর জন্য এখানে এসেছিল। বেন তার বাবার মৃত্যুর জন্য নিজেকে দায়ী করতে থাকে। জুলিয়া তার স্বামীর মৃতদেহকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। ঠিক তখনই সে দেখে যে সেই খুনি তাদের জ্বলন্ত বোট থেকে বাইরে বেরিয়ে এসেছে। তাদের এখন এখানে থাকা একেবারে নিরাপদ নয়। এই কারণে সে তার 2 সন্তানকে নিয়ে এখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পরেই টমের জ্বলন্ত বোটটি ব্লাস্ট হয়ে যায়। এদিকে তারা দৌড়াতে দৌড়াতে খুবই ক্লান্ত হয়ে পড়েছিল। তাই তারা একটি পাহাড়ের পিছনে বিশ্রাম নেওয়ার জন্য থেমে যায়, কারণ তাদের মনে হচ্ছিল যে হয়তো সেই খুনি তাদের আর পিছু করছে না। বেন তার বাবার মৃত্যুটাকে কোনোভাবেই বরদাস্ত করতে পারছিল না। সে প্রচণ্ড ভেঙে পড়েছিল। ক্যাসি তাকে কিছুটা জল দিয়ে সাহস জোগানোর চেষ্টা করে, কিন্তু বেন বাবার মৃত্যুতে এতটাই কষ্ট পেয়েছিল সে জলও খায় না। জুলিয়া তার ছেলেকে বুঝায় যে এতে তোমার কোনো ভুল নেই, তুমি তো সাহায্যের জন্যই বেলুনগুলি আকাশে উড়িয়েছিলে। তখনই বেন দেখে যে সেই খুনি এখনও তাদের পিছনে আসছে, যার ফলে তারা 3 জনই দ্রুত খুনির থেকে বাঁচার জন্য দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা খুবই ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু যখনই তারা পিছনের দিকে দেখে সেই খুনি তাদের পিছন করা ছাড়ছিল না। তাই তারা আর থামে না, ক্রমাগত দৌড়াতেই থাকে এবং এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে বিষাক্ত এসিড জল ছিল। এখান দিয়ে যাওয়ার সময় তাদের শরীরের ক্ষতি হতে পারত, কিন্তু জুলিয়ার তার ছেলেমেয়েকে নিয়ে এখান দিয়েই পালায়, কারণ বাঁচার জন্য এখন তাদের যে কোনো রিস্ক নিতে হবে। তবে সেই বিষাক্ত এসিড জলের দুর্গন্ধে তাদের শারীরিক অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায় এবং জুলিয়া বুঝতে পারে যে বেন ডিহাইড্রেশনে ভুগছে, তার জল প্রয়োজন। তাই তাদের কাছে যতটুকুই জল ছিল তা বেনকে দেয়, কিন্তু এত সামান্য জলে তার তৃষ্ণা মেটে না। পরিবারের এই অবস্থা দেখে ক্যাসির সাহস হারিয়ে ফেলেছিল। সে বলে, আমরা যেদিকে যাচ্ছি সেদিকে কি আদে ওই সাবমেরিনটি রয়েছে, নাকি আমরা ভুল পথে এগোচ্ছি? কিন্তু জুলিয়া তাকে ধমক দিয়ে বলে, চুপ করো, আমি যা বলছি তাই করো। আমরা এগিয়ে যাব এবং আমি জানি যে আমি তোমাদের বাঁচিয়ে নেব, তোমরা ভয় পেও না। জুলিয়ার কথা শুনে তারা আবার চলতে শুরু করে। অনেকটা যাওয়ার পর তারা একটি প্লেন দেখতে পায়, যা বহু বছর আগে ক্র্যাশ হয়ে সমুদ্রে পড়ে গিয়েছিল। তারা সেই প্লেনের ভিতরে লুকিয়ে পড়ে এবং জুলিয়া শেষবারের মতো তাদের ফ্যামিলি ফটোটিকে দেখে, যা তারা গতকাল রাতে তুলেছিল। সেই ছবিটি দেখে তাদের বাবার কথা মনে পড়ে যায়। তাদের একেবারেই বিশ্বাস হচ্ছিল না যে একদিনের মধ্যে তাদের সাথে কি থেকে কি হয়ে গেল। ধীরে ধীরে রাত হয়ে যায়। এদিকে তারা অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছে। ক্যাসি এবং বেন ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই কারোর ক্যাসুর আওয়াজে ক্যাসির চোখ খুলে যায়। সে বাইরে গিয়ে দেখে সেই খুনি তাদের পিছনেই আসছে। এখন যেভাবেই হোক তার হাত থেকে বাঁচতে হবে। এই কারণে ক্যাসিস এই জায়গাতে বসে থাকার ভান করে, ঘুমিয়ে পড়ার নাটক করে সে। খুনিটি মনে করে যে সে ঘুমাচ্ছে। এই ভেবে যেই সে আক্রমণ করতে আসে, জুলিয়া সুযোগ পেয়ে পিছন থেকে ঝাঁপিয়ে পড়ে, বেশ কয়েকবার ছুরির আঘাত করে তার উপর, যার ফলে শেষমেশ তাকে মেরে ফেলে তারা।
অবশেষে তাদের এই বিপদ কেটে যায় এবং জুলিয়া তার 2 সন্তানকে নিয়ে রাতটা সেখানেই কাটিয়ে দেয়। সকালে যখন তাদের ঘুম ভাঙে, তখন তারা দেখে ওই খুনির মৃতদেহটিকে খুবই খারাপ অবস্থা করে দিয়েছে কিছুতে। হয়তো কোনো প্রাণী তাকে সারা রাত কামড়ে কামড়ে খেয়েছে। আশেপাশে হয়তো কোনো হিংস্র প্রাণী থাকতে পারে। তাই এখান থেকে তাদের দ্রুত সেখানে পৌঁছাতে হবে, যেখানে ক্যাপ্টেনের সাবমেরিনটি ছিল। জুলিয়া ম্যাপটিকে দেখতে শুরু করে। অন্যদিকে বেন প্রচণ্ড তৃষ্ণায় জলের সন্ধানে ঘুরছিল। কিছুটা এগিয়ে গিয়ে সে জল দেখে এবং কিছু না ভেবে সেটা খেয়ে নেয়। জুলিয়া তাকে অনেকবারই বারণ করেছিল, আশেপাশের জল বিষাক্ত হতে পারে, কিন্তু বেন এতটাই তৃষ্ণার্ত ছিল যে সে জুলিয়ার কথা শোনেনি। জুলিয়া দৌড়ে গিয়ে তাকে জল খাওয়া থেকে থামায়, কিন্তু ততক্ষণে সে অনেকটা জল খেয়ে ফেলেছিল। আর এই কারণেই কিছুক্ষণ পরেই বেন অসুস্থ হয়ে পড়ে এবং হাঁটার ক্ষমতাও হারিয়ে ফেলে সে। এই কারণেই জুলিয়া এবং কেসি আশপাশ থেকে নানান জিনিস নিয়ে ছোট্ট একটি ঘর তৈরি করে, যাতে সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারে তারা। তখনই জুলিয়া অদ্ভুত আওয়াজ শুনতে পায়। যখন সে বাইরে গিয়ে দেখে, তখন সে জানতে পারে যে প্রচুর কাকড়া তাদের দিকে এগিয়ে আসছে। আর এগুলি সবই সমুদ্রী কাকড়া ছিল, যারা সাধারণত সমুদ্রের একেবারে গভীরে থাকত। আর এইসব কাকড়াগুলি খুবই হিংস্র ছিল। আর সেই খনিটির দেহটিকে এই কাকড়াগুলি কামড়ে কামড়ে খেয়েছিল। তাদের থেকে বাঁচার জন্য তারা দৌড়াতে শুরু করে। আবার কিছুটা এগিয়ে যাওয়ার পরে কিছু দূরে তারা একটি খুব বড় জাহাজ দেখতে পায়। এটি একটি কার্গো জাহাজ ছিল, যার ভিতরে অনেক কন্টেইনার ছিল। এই জাহাজের ক্রুরাই এই কন্টেইনারগুলির মধ্যে আশ্রয় নিয়েছিল। তাদের 3 জনকে সেই দিকে যেতে দেখেই তারা কন্টেইনারগুলি বন্ধ করে দেয়। আসলে তারা এই 3 জনকে দেখে ভয় পায়নি, বরং তাদের পিছনে কাকড়ার একটি বিশাল বড় ঝাঁক এই দিকেই আসছিল। এই 3 জন এই কন্টেইনারের কাছে গিয়ে সাহায্য চায়, তাদেরকে অনুরোধ করে দরজা খোলার জন্য। কিন্তু তারা তাদের জন্য দরজা খোলে না। ইতিমধ্যে কাকড়াগুলি অনেকটাই কাছাকাছি চলে এসেছিল। কেউই তাদের ভিতরে ঢুকতে দেয় না, যার ফলে তারা আর কোনো রাস্তা না পেয়ে 3 জনে এই কন্টেইনারের উপরে ওঠার সিদ্ধান্ত নেয়। জুলিয়া প্রথমে তার 2 সন্তানকে কন্টেইনারের উপরে তুলে দেয়। এরপর জুলিয়া কন্টেইনারের উপরে ওঠার চেষ্টা করে। ঠিক তখনই একটি কাঁকড়া এসে তার পায়ে কামড় দেয়, কিন্তু সে যেমন তেমনভাবে নিজের পা ছাড়িয়ে উপরে উঠে পড়ে। জুলিয়া তার কাটা জায়গাটিকে স্কার্ট দিয়ে বেঁধে নেয় এবং সেন্সলেস হয়ে পড়ে। ক্যাসি এবং বেন দেখে যে সেই কাঁকড়াগুলি সেই কন্টেইনারটিকে কাটতে শুরু করেছে এবং একসময় কন্টেইনারটি কেটে তারা ভিতরে ঢুকে পড়ে। এরপর তারা ভিতরে থাকা সকল মানুষকে কামড়ে কামড়ে খেতে শুরু করে। তারা তাদের প্রাণ বাঁচানোর জন্য হাতে থাকা বন্দুক দিয়ে তাদের উপর গুলিও চালায়। কিন্তু কাকড়াগুলির সংখ্যা অনেক ছিল। মানুষগুলি তাদের সামনে টিকতে পারে না এবং কাকড়াগুলি কন্টেইনারের ভিতরে থাকা সব লোকগুলিকে মেরে ফেলে। পরের দিন সকালে জুলিয়ার জ্ঞান ফিরলে সে তার 2 সন্তানকে তার কাছে দেখতে পায় না। সে খুবই ভয় পেয়ে যায় যে কোথায় গেল আমার বাচ্চারা। কিন্তু তখনই দূর থেকে ক্যাসি এবং বেনকে আসতে দেখে, যারা আসলে খাবার এবং অস্ত্রের সন্ধানে গিয়েছিল। কারণ আর যাই হোক, ওই কাকড়াদের হাত থেকে তাদেরকে বাঁচতে হবে। অন্যদিকে বেন কন্টেইনারের ভিতর থেকে মৃত লোকেদের অস্ত্রগুলি সংগ্রহ করে নেয়, যাতে তারা নিজেদের সুরক্ষার জন্য ব্যবহার করতে পারে, এবং সেখান থেকে তারা কিছুটা খাবার ও জলও পেয়ে যায়। এরপর জুলিয়া সৌভাগ্যবশত সেখান থেকে একটি ওয়াকিটকি পেয়ে যায়, যার ফলে জুলিয়া ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করে। ক্যাপ্টেন তাকে জানায় যে আমার উপরে ওই কাকড়াগুলি আক্রমণ করেছে এবং আমি খুবই আহত। আমি তোমাদের সাহায্য করতে পারব না। এর সাথে তিনি জুলিয়াকে এটাও বলে এবার সমুদ্রের জল খুব দ্রুত আবার তার জায়গায় ফিরে আসতে চলেছে। এই কারণেই ওই প্রাণীগুলি এখানে ফিরে এসেছে। এটা শুনে জুলিয়া কাঁদতে শুরু করে, কারণ সাবমেরিন পর্যন্ত যাওয়ার জন্য কোন দিকে যেতে হবে সেটাও তারা জানত না। কারণ হল সারা রাত ছোটাছুটি করার সময় তাদের ম্যাপও কোথায় পড়ে গিয়েছিল। এই কারণে ক্যাপ্টেন তাদের সুবিধার জন্য তার ফ্লেয়ার গান দিয়ে আকাশে ফায়ার করে, এবং সৌভাগ্যবশত বেন সেটাকে দেখতে পায়। কিন্তু সে জায়গাটি তাদের থেকে অনেক দূরে ছিল। তারা দ্রুত সাবমেরিনের দিকে এগোতে শুরু করে। এখনও সেখানে পৌঁছানো অসম্ভব বলে মনে হচ্ছিল, কারণ সেখানে পৌঁছানোর জন্য তাদের একটি পাথরের রাস্তা দিয়ে যেতে হতো, যেখান দিয়ে যাওয়ার সময় হয়তো সেই কাকড়াগুলো আবারও তাদের উপর আক্রমণ করতে পারে। এখন ক্যাসি তার মায়ের জন্য মায়া হতে শুরু করে যে তার মায়ের কি হবে। ক্যাপ্টেন, তো আমাদের 3 জনের মধ্যে আমাকে এবং আমার ভাইকে সাবমেরিনে রাখবে, কিন্তু তার মা কি করবে?
কারণ আর কিছুক্ষণ পরেই সমুদ্রে জল ফিরে আসতে চলেছে। জুলিয়া ক্যাসিকে বলে যে তোমার এসব ভাবার দরকার নেই। যখন আমরা সাবমেরিন পর্যন্ত পৌঁছে যাব তখন সেখানে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা কি করব। এই বলে তারা আবার এগোতে শুরু করে। তবে তাদের কপাল এতটাই খারাপ ছিল, দুটি পাহাড়ের মাঝখান দিয়ে যাওয়ার সময় সেখানে পাথর ভেঙে পড়ে। জুলিয়া সবার পিছনে ছিল, যার ফলে তার সামনে এসে একটি বড় পাথর পড়ে এবং সে সেখানেই আটকে যায়। এখন ক্যাসি তার মাকে ছাড়া যেতে চায় না, কিন্তু জুলিয়া তাকে ছেড়ে চলে যেতে বলে। সে যেন সবসময় তার ভাইকে রক্ষা করে। ক্যাসি তার মাকে ছেড়ে যেতে না চাইলেও বাধ্য হয়ে তাকে তার ভাইকে নিয়ে এগিয়ে যেতে হয়। যখন তারা সাবমেরিনের কাছে পৌঁছায় তখন তারা সেখানে কাউকে দেখতে পায় না। তারা দুইজনে এই সাবমেরিনের দরজাটিকে জোরে জোরে ধাক্কা দিতে শুরু করে, কিন্তু তখনই পিছন থেকে ক্যাপ্টেন আসে, যে খুবই খারাপভাবে আহত ছিল। ক্যাপ্টেন বলে, এই সাবমেরিনে শুধু ৩ জনই বসতে পারে এবং আমার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। এই কারণে যদি আমি সাবমেরিনে করে জলের উপরে উঠেও যাই, তবুও সারফেসে গিয়ে আমার মৃত্যু হয়ে যাবে। এই কথা শুনে ক্যাসি ছুটে তার মায়ের কাছে যায়। এদিকে আবারও কাকড়ার ঝাঁক সেখানে আসতে শুরু করেছে। জুলিয়া তার বন্দুক দিয়ে তাদের সবাইকে গুলি করতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার গুলি শেষ হয়ে যায়। তবে সময়মতো ক্যাসি সেখানে পৌঁছে যায়। ক্যাসি উপর থেকে হাত দিয়ে তার মাকে সাহায্য করে সেখান থেকে বার করে নেয়। তারা দ্রুত সাবমেরিনের কাছে পৌঁছায়। তারা কোনো রকম সময় নষ্ট না করে সাবমেরিনের ভিতরে বসে পড়ে। ইতিমধ্যে সেই কাকড়া ঝাঁকও সেখানে চলে এসেছে, কিন্তু তখনই একটি খুব বড় ভয়ঙ্কর সামুদ্রিক ঢেউ তাদের দিকে আসতে দেখা যায়, যা প্রায় কয়েকশো মিটার উঁচু ছিল। সেই সামুদ্রিক ঢেউ এসে তাদের সাবমেরিনের সাথে ধাক্কা খায়, যার ফলে তারা আবারও সেন্সলেস হয়ে পড়ে। জুলিয়ার যখন জ্ঞান ফেরে তখন তারা দেখে যে তাদের সাবমেরিনটি জলের মধ্যে ছিল না, বরং সমুদ্রের সেই বড় ঢেউ তাদের সাবমেরিনটিকে ভাসিয়ে একটি শহরে নিয়ে এসেছিল, যা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। এটা দেখে বোঝাই যাচ্ছিল যে সমতার ভূমিতে মানুষ আর বেঁচে নেই। এর মানে এই পুরো পৃথিবীতে মাত্র কিছু সংখ্যক মানুষই বেঁচে আছে। এবং এর সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।